আমাদের ইনফরমেশন আমরা নিজেরা জানি না ঠিকমতো, এবং যদি জানিও সেটা কিভাবে আমাদের বাচ্চাদের সাথে শেয়ার করতে হবে সেটা আমাদের সেই স্কিলটা নাই। সো প্যারেন্টসদের জন্য এই ধরনের সেশন থাকা জরুরি, যেখানে তারা জানবেন কি ধরনের ইনফরমেশন এবং তারা শেয়ার করতে শিখবেন। যেহেতু আমরা গেটকিপাররা, মানে আমরা টিচার, প্যারেন্টস, মানে বাবা মা, আমি যেটা বলতে চাচ্ছি যে টিচার, পলিসি মেকার, সবাই আমরা প্যারেন্টস। সো প্যারেন্টসদের জন্য সেশন করলে বোধহয় আমরা সকলকে কভার করতে পারবো, এবং তখনই পলিসি মেকারদের মধ্যেও চেঞ্জ আসবে যে SRHR এর ইস্যুগুলো, যেহেতু এটা লাইফ স্কিল এবং লাইফ বেসড একটা রাইট, মানে SRHR ইজ এ হিউম্যান রাইট। সো এই রাইটটা তখন আমরা সকলকে দিতে পারবো, এবং সেই রিলেটেড আমরা পলিসিও মেক করতে পারবো, এবং পলিসি মেক করে বসে থাকবো না, আমরা সেটা ইমপ্লিমেন্টও করতে পারবো। Imtiaz bhai বলেছেন যে we should start the work because the change of time is here. I also believe that the change of time is here, and no more like shying away of sharing information on SRHR, especially sexuality information. Sexuality is our life experience. মানে ইভ্যালুয়েশন হচ্ছে এই ইস্যু থেকে। উই অল আর সেক্সুয়াল হিউম্যান বিইং। সো এই ইনফরমেশনগুলো আমাদের সকলের সাথে শেয়ার করতে হবে। সো যেটা যদি আমরা আমাদের অ্যাডাল্টদেরকে ইকুইপ করতে পারি কিভাবে ইনফরমেশন শেয়ার করতে হবে বা অ্যাভেল করতে হবে, তাহলেই আমরা আমাদের সন্তানদের সাথে সেটা শেয়ার করতে পারবো, এবং তখনই আমাদের কন্ডিসিভ এনভায়রনমেন্টের জন্য আমরা পলিসি মেক করতে পারবো। I think I have managed to get most of the takeaways, but if someone or Mahmoud bhai want to add, please go ahead. Yeah, thank you everyone. Netherlands Embassy থেকে পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা এবং ধন্যবাদ এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ মুশফিকা আপা। তো সম্মানিত অংশগ্রহণকারী কিন্তু আমরা এখানেই শেষ করব। তো শেষ করার আগে আমি আবারও ধন্যবাদ দিতে চাই দুজন প্রেজেন্টার। I would like to congratulate both the presenters for the wonderful presentation. I would also like to congratulate to the panelists for their discussion, and of course to the audience for the patient sharing. Thank you so much. থ্যাংক ইউ সবাইকে এত সুন্দর একটি থিমেটিক সেশন আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমরা এখন আমাদের পরবর্তী সেশন শুরু করব। যেহেতু আমরা একটু টাইমের ব্যাপারে উই আর রানিং বিহাইন্ড, আমি নেক্সট থিমেটিক সেশনের মডারেটরকে একটু অনুরোধ করব যদি আমরা একটু তাড়াতাড়ি শেষ করতে পারি। এই সেশনে আমাদের আলোচনার বিষয় অ্যাক্সেস টু SRHR ইনফরমেশন, রুরাল কমিউনিটিস ইন বাংলাদেশ। আমাদের এই অধিবেশনে সভাপতিত্ব করবেন জনাব আব্দুল লতিফ মোল্লা স্যার। আব্দুল লতিফ মোল্লা স্যার লাইন ডিরেক্টর আমাদের ইউনিট অফ DDFP IEM ডিপার্টমেন্টের। সম্মানিত সভাপতি, আহ্বান জানাচ্ছি মঞ্চে আসার জন্য। আমি মঞ্চে আসার অনুরোধ করেছি। আমি মঞ্চে আসার অনুরোধ করছি আমাদের সেশন প্যানেলিস্ট ডক্টর নূর মোহাম্মদ, এক্সিকিউটিভ ডিরেক্টর পপুলেশন সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টার PSTC, ডক্টর সঞ্জিদা আক্তার, PhD অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ, AHM বুজলুর রহমান, CEO বাংলাদেশ NGOs নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন BNNRC। পরিশেষে আমি থিমেটিক সেশন 2 এ অংশ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের উপস্থাপকদেরকে আব্দুল্লাহ আল জোবায়ের, শেয়ারনেট বাংলাদেশের ইউথ রিসার্চার ফেলোশিপ গ্র্যান্ট উইনার 322, এবং তাসমিয়া মোহাম্মদ মেরিনা, শেয়ারনেট বাংলাদেশ ইউথ রিসার্চার ফেলোশিপ গ্র্যান্ট উইনার 2022। আমি সম্মানিত সেশন চেয়ার, প্যানেলিস্ট, মডারেটর এবং প্রেজেন্টারকে অনুরোধ করছি স্টেজে আসার জন্য। আমাদের এই সেশনটি মডারেট করবে মাসুমা বিল্লা, ফরমার শেয়ারনেট বাংলাদেশ নলেজ ম্যানেজমেন্ট এবং COP ম্যানেজমেন্ট এক্সপার্ট। থ্যাংক ইউ। সবার থেকে নিয়ে শেষে আপনার কাছে আসলে আপনি একটু সামারি করে দেন।
সবাইকে শুভ অপরাহ্ন। আমরা সবাই আছি তো? মাসফিকা আপা যেমন বলছিলেন লাঞ্চের পরে একটু ঝিমুনি আসে, আমরা সবাই আছি তো? একটু জোরে বলি, আমরা আছি না? সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে আমাদের সেশনগুলি উপভোগ করার জন্য। এবং আগের সেশনটা যেহেতু আমাদের একটু টাইম থেকে আমরা বেশি সময় নিয়েছি, আমরা চেষ্টা করব এই সেশনটাতে সময়ের মধ্যে থাকতে। আমাদের সাথে আজকে আছেন দুজন উপস্থাপক যারা আমাদের এই বছরের ফেলোশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন। আমাদের সাথে আছেন প্যানেলিস্ট হিসেবে ডক্টর নূর মোহাম্মদ, আমাদের সবার প্রিয় নূর ভাই, এক্সিকিউটিভ ডিরেক্টর পিএসটিসি, এবং ডক্টর সঞ্জিদা আক্তার, অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ। আর আমাদের সাথে আমাদের সম্মানিত চেয়ার এই সেশনের মিস্টার আব্দুল লতিফ মোল্লা, লাইন ডিরেক্টর আইইএম ইউনিট ডিজিএফপি। আমরা মূল সেশনে চলে যাচ্ছি। আমি জুবায়ের আছেন আমাদের সাথে, আমি জুবায়েরকে বলবো তো প্রেজেন্টেশনটা শুরু করতে। ধন্যবাদ। Thank you. Good afternoon. Myself Abdullah Jubair. I graduated and postgraduated from University of Borishal. This year I have been selecting for a Young Research Fellowship Club under the theme of access to SRHR information. Thanks Shanet Bangladesh for funding my research project. I have been conducting research which is titled it Access to SRHR Information for the Adolescents, the perspective from grassroots areas of Borishal district of Bangladesh. Those are the contents today I'm going to highlight: introductory section, style design, findings, discussion. In introductory sector, I would like to introduce who's the people from the grassroots society. Those are marginalized, excluded, even one of the most vulnerable in our community. In that perspective, I have been choosing 3 communities: Bede, Riverside, Slum Dwelling community. But when we're talking about this current knowledge level among SRHR, that's partially known for mainstream communities. But when we're going move up further, when the grassroots level is completely unknown, and this unknown statement defined it by our previous literature experience. In my research design, I'm trying to figuring out 3 research questions: how is SRHR knowledge transferred, how much adequate and appropriate SRHR knowledge they received, what should be the programmatic intervention. I have 3 hypotheses. The transformation process is not so fair, they are not adequate and not appropriate. We need an appropriate programmation to change the current scenario. I did a qualitative research, so I cannot comment how much adolescents know how much, but definitely you can use this research for the baseline purpose for the next study. This is the conceptual framework I am visualizing. It's representing the 2 scenarios. The current existing scenario representing inappropriate and inadequate information with SRHR fellow that's of lots of malfeasance. Maybe this is not our desired scenario. If we want to move our desired scenario, we have to provide appropriate and adequate SRHR information with less malpractice. It's a qualitative study. I did thematic analysis. I've conducted data from FGDs and KIIs. Those are the findings from my FGDs. My FGD population are adolescents, early adolescent and late adolescent. They acknowledge about body change. They don't know about their biological change. They don't know how they are growing up. But they don't know any kind of sex education. Just because of that, even their academic background, even their literal background, their family options, they don't get any kind of chance. Even most of the time, they think about that might kind of taboo type of thing. You don't want to know right now. You were too young. You will know whole thing after later. It's completely incomplete idea about sexual transmitted disease. Just because of that, they know some kind of what HIV, AIDS, but they don't know how to prevent HIV. Even they don't know other diseases. They're mixing up those diseases. It's all about the family planning session. The context behind that, they don't get any clear concept about family planning. In grassroots community, when they are living on behind poverty, they're always trying to figure out making money. So they're thinking that if I have a family with a larger population, that might be good. We can earn lots of money. They don't think about nuclear family.
So always getting shy. Even one of the common terms is that you will know the whole thing after you are getting married. You don't need to know right now. You are not getting enough younger. Only girls get some kind of information from menstruation, girls problem related issue, but boys are completely excluded from this practice. Even they are getting shy. Yeah, we don't need to know the whole thing. We have some friends, some peer group we can discuss, and they are much knowledgeable. They will share us how the whole thing. So there is a series of knowledge gap. Those are the findings from KIS. I conducted KIA from teachers, some NGO workers, local government representative. They're informed this current scenario, but they're overlooking some other issues. Just like they're thinking that, yeah, SRHR is a context we need to highlight in later, not right now. Just because of that, in that perspective, those population are already behind the poverty line, so they don't need to require these issues at this moment. So, but what happened? They're working on the other issues like land allocation, health, wash, and more other issues they're trying to solve, but they're avoiding this SRHR issue. So, if I'm gonna say this knowledge transformation process, the early adolescents, they are completely unknown about the source of information. They don't any kind of source. But in late adolescent boys, they are getting information from friends and some kind of pornography type of thing. And still, their friends also educated from this pornography type of thing. In late adolescent girls, they are getting information from some female friends. Even some kind of romantic movie, and those romantics was a part of soft porn type of thing. So, in that perspective, girls getting some information from their parents, but boys are completely excluded from this situation. So, in justification level, we cannot say there's nothing adequate, even nor appropriate. Finally, if I highlight our conclusion with the recommendation of the programmatic intervention, then I'm gonna show those three community is same inadequate and inappropriate SRHR information. The stakeholder aware, they're overlooking the land allocation issue, poverty reduction, but when we're talking about the programmatic intervention in holistic approach with including SRHR knowledge intervention, we must need to include SRHR product development. Just because of that, that might be source can replace the porn type of thing. That might be the source. We can know Mina cartoon. Mina cartoon is a product that showing the data of wash, showing the data of women empowerment. We need such kind of product to release SRHR information to our adolescents. So some group of NGOs that are working wash, women empowerment, they need to focus in with some kind of SRHR intervention to including them, and that might be an emergent need for current scenario. If you see, this one of the statement I figured out from my FCD, that pornography contains everything. We can understand every single thing through watching porn view. Do you think it's okay? Anyone? I think it's not. Maybe we can change the whole scenario, just a single term. SRHR knowledge product contains everything. We can understand every single thing through watching SRHR related informative video. Thank you. If you have any question, I'll try to answer. Thank you. শুনতে পাওয়া যাচ্ছে? আচ্ছা, this is Tasbih Mohammad Meena. Hello everyone, and welcome to my presentation. The title of my presentation is Puberty Crisis, a qualitative study on sex education and contraceptive knowledge among unmarried female adolescents in rural Sunamganj, Bangladesh. So as you can see that 23% of the total population of Bangladesh are adolescents, and they are poorly informed about sex and contraception knowledge. Especially the unmarried adolescent girls from rural areas are the least informed.
and that indicates that they have premarital pregnancy and they have unwanted abortion and sexual violence. And this emerged that this is an urgent need to explore existing sex education and contraceptive knowledge of the target group. So the broad objective of this study is to know the extent of sex education and contraceptive knowledge provided to adolescent girls in rural areas of the Sunamganj district. And there are some specific objectives like to identify the existing sex education and contraceptive knowledge to the target group and to understand the socio-cultural perspective of them and to explore the role and perception of knowledge providers who are local guardians, teachers and community-based organizations, service providers in ensuring access to sexual health and contraceptive knowledge. So this is a qualitative study which took place in Jagannathpur, Sunamganj Hodor and Tahirpur Upazila of Sunamganj district. With snowball sampling, I have selected the respondents who were unmarried adolescent girls living in rural areas, currently enrolled or used to be enrolled in educational institutions. And I have indulged in-depth interview and FGD, focus group discussion method to conduct the primary data collection. And for secondary source analysis, I have analyzed journals, thesis papers and rigorous literatures. And after the field work, data collection, the study findings has found that the concept of sex is confusing among the target group. It's not like they don't know about sex. They know about sex, but they don't have any idea of consent. They don't have any idea of sexual pleasure, or they don't have any proper idea of the age to have sex with. And when they are seeking knowledge from their parents are not giving enough information to them, and they have confusion among sex, rape, and marriage. They actually don't know the difference between sex and rape. They don't have any proper idea about the consensual sex. And most of the respondents have said that they believe that sex happens only after marriage. It cannot take place before marriage. And this is the similar situation about contraceptive knowledge. Like most of the respondents have said that they have known about contraception pills from overhearing their relatives' conversation, and they have so many confusions about condoms. They don't know exactly the proper use of condoms. Some of the respondents have said that they used to think that condom is a kind of balloon or something playing kit. They have many misconceptions and restrictions about this type of contraceptive kits, and one of the respondents have even said that she thinks that the female of our society are the condom users because the female vocal plays in the background of condoms advertisement in television. And after talking with the knowledge providers, this research have found that the local guardians of the respondent have said that the more knowledge they would provide to their children, the more they would be interested about sexual knowledge and sex. And they also have said that they think that it's an after marriage discussion, so why would they talk about it now? And they also have indicated that in schools, teachers have said that they talk about zygote, egg, sperm and ovary, but they don't actually teach about how to have sex or what is the process of sex. And they have said that they have a fear of getting viral on Facebook if they talk about this in classroom. And they have also said that they have faced students' resistance in classroom. Like female students have said them to not talk about reproduction in classes because there were male students. And community-based organizations face gap in planning and challenges in implementation. Like they have many programs like door-to-door intervention or closed-door programs with married people about contraception, but they don't have any same program with unmarried adolescents. So after all the findings, there are some discussions point of this study, like the adolescents have limited knowledge, and the most knowledge source of them is peer groups, television, and relatives conversations, and guardians consider it as marital issue. And there is no specific and detailed chapters in textbooks about sex education. And obviously, community-based organizations lag behind in providing sex education and contraceptive knowledge. So there are some recommendations after the study.
like increasing sexual and reproductive health rights information through community-based organization and NGOs, and forming national policy for the educational institutions on sex education, and enhancing evidence-based and elaborate curriculum by Minister of Education. And there should take some long-term interventions like workshops, door-to-door visit, leaflets distribution, and there should be monitoring and evaluation intervention to monitor the whole program, and there should be a rigorous teachers training on sex education. And most of all, there should take some proper steps to strengthen the self-esteem and consciousness and perception in the programs of the unmarried adolescent girls, so that they can speak for themselves. And I want to end my presentation with a statement of one of my adolescent respondent, who said that our parents or the teachers don't explain those things to us. I think they probably think that the more we would know, the more we would be interested in having sex. This quote indicates that there is a perceptual gap in accessing quality information of sexual and reproductive health that will empower our adolescents of Bangladesh. Thank you so much. Thank you for hearing. তাসফিয়াকে অনেক ধন্যবাদ। আমরা সুনামগঞ্জ এবং বরিশাল দুটা ডিস্ট্রিক্টের ফলাফল শুনলাম, দুটো ডিস্ট্রিক্টের উপরে রিসার্চের ফলাফল শুনলাম। আমি এই পর্যায়ে একটু প্রশ্ন নিতে চাই আমাদের প্রেজেন্টারদের কাছে। আপনাদের যদি প্রশ্ন থেকে থাকে আপনারা করতে পারেন, কিন্তু খুব সংক্ষেপে প্রশ্নটা করতে হবে। আপনি কোন প্রেজেন্টারের কাছে প্রশ্নটা করতে সেটা একটু বলবেন। এটা ইনফরমেশনটা দুজনের কাছ থেকে নিতে যাচ্ছি। সেটা হচ্ছে ওনারা যখন অ্যাডোসেন্টকে মানে সার্ভে করছেন বা ওনাদের কোশ্চেন করতেছিলেন, সেক্ষেত্রে আপা এক পার্সপেক্টিভ এবং ভাইয়া এক পার্সপেক্টিভে, তাহলে এই দুজনের যে পার্সপেক্টিভ মানে আপনার রেসপন্সের পার্সপেক্টিভটা কিরকম ছিল, যে ভাইয়ের কাছে কি তারা ইনফরমেশন বেশি দিচ্ছে বা বোনের কাছে বেশি দিচ্ছে, এই জায়গাটা একটু জানতে চাচ্ছি। আরেকটা জায়গা হচ্ছে যে আপনারা যখন এই মানে কাজটা করছেন তখন এখানে আপনার যে এক্সিস্টিং সার্ভিসের ক্ষেত্রে তাদের অ্যাক্সেসটা কিরকম ছিল? ধরেন সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথ হিসাবে তো আমাদের ধরেন বিভিন্ন ধরনের ইনফরমেশন বিভিন্ন জায়গায় কম বেশি আছে, সেই ক্ষেত্রে তাদের কোন রেসপন্স ছিল? হ্যাঁ আমি রেডিওতে টেলিভিশনে এরকম জায়গা কোনো জায়গা বা ফেসবুকে বা গভর্নমেন্টের কাগজপত্র এরকম কোনো জায়গায় তারা মানে অ্যাক্সেসটা ছিল কিনা, লেভেলটা কিরকম ছিল, এটা কি বলতে পারেন কিনা? ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। জুবায়ের আপনি। আচ্ছা, সেক্ষেত্রে অ্যাক্সেসিবিলিটির ভিতর আমরা সব থেকে প্রায়োরিটি বর্তমানে মোবাইল ফোনটাকে প্রায়োরিটি দিচ্ছি। মোবাইল ফোনের ভিতর ইন্টারনেট কানেকশনের ভিতরেই তারা যতটুকু ইনফরমেশন তারা গেইন করে সেখান থেকে গেইন করেছে। আর এর বাইরে গভর্নমেন্ট ওয়াশ নিয়ে কাজ করতেছে, হেলথ ইস্যু নিয়ে কাজ করতেছে, বাট পর্ন বা এই টাইপের অ্যাডাল্টরি কন্টেন্ট যে নেগেটিভ পারসেপশনগুলো কখনো তাদের কাছে কেউ তুলে ধরেনি, এবং এই সেন্স অফ হিউমারটা তাদের ভিতর বিল্ড আপও করতেছে না, যে না আমরা এটা অ্যাভয়েড করে চলি, এরকম ইনিশিয়েটিভ কেউ নিচ্ছে না। ইভেন দো দ্য বেদিক কমিউনিটি there is 95% students they are adolescents they are completely uneducated, they didn't go to school, so in that issue not going to be work at least. থ্যাংক ইউ জুবায়ের। তাসফিয়া কিছু অ্যাড করতে চাচ্ছেন আপনি? ভাই আপনার ফার্স্ট কোশ্চেনটা কি এটা ছিল যে একজন মেল কোশ্চেন যিনি করছেন তার প্রতি কেমন রেসপন্স ছিল এবং ফিমেলের প্রতি কেমন রেসপন্স ছিল? সো আমার ক্ষেত্রে যেটা রেসপন্স ছিল, আমার রেসপন্ডেন্টরা দে ওয়ার রিয়েলি এক্সপ্লেইন মি দেয়ার সিচুয়েশনস, কিন্তু প্রথম দিকে তাদের ওই কথা বলার স্পেসটা ছিল না, কারণ তারা আসলে এই জিনিসগুলো নিয়ে কথা বলে অভ্যস্ত না। যেমন তারা বললো যে তারা ফ্যামিলিতে আসলে ইন্টারেকশন করে না জিনিসগুলো নিয়ে, এবং বেশিরভাগ সময় ফ্রেন্ডদের সাথে জিনিসগুলো নিয়ে তারা মজা করে, কিন্তু ইলাবোরেটলি জিনিসগুলো নিয়ে ডিসকাশন হয় না। তো প্রথমে কথা হচ্ছিল না, যখন আমি আমার পার্সোনাল সিচুয়েশনগুলোর ব্যাপারে বলেছি তখন তারা ওপেন আপ হয়েছে। এন্ড আই থিঙ্ক যে একটা মেইলের কাছে এই ক্ষেত্রে তাদের একটু ডিফারেন্সিয়েট হতে পারে সিচুয়েশনটা। এবং আপনার সেকেন্ড যে কোশ্চেনটা ছিল, এই ক্ষেত্রে আমি কমিউনিটি বেসড অর্গানাইজেশনের কথা বলতে চাই। আমি হচ্ছে লোকাল সূর্যের হাসি ক্লিনিক এবং ফ্যামিলি প্ল্যানিং ইন্টারভেনশন এবং এনসিটিভি বাংলাদেশের 3 জন যারা কাজ করছেন ওই সুনামগঞ্জ এরিয়াতে, তাদের সাথে কথা বলেছি, এবং তাদের স্পেসিফিক্যালি আনম্যারিড অ্যাডোলেসেন্টদেরকে নিয়ে অ্যাবাউট সেক্স এডুকেশন অ্যান্ড কন্ট্রাসেপটিভ নলেজ তাদের তেমন কোনো প্রোগ্রাম ওইখানে ছিল না। এবং যতটুকু মানে তাদের যে সেশন, যেমন সূর্যের হাসি ক্লিনিক কিংবা ফ্যামিলি প্ল্যানিং, তাদের অ্যাকচুয়ালি কোনো ইয়ে নেই, এখানে কোনো প্রোগ্রামই নেই আনম্যারিড অ্যাডোলেসেন্টদেরকে নিয়ে অ্যাবাউট দিস টপিক্স। বাট এনসিটিভি বাংলাদেশ দে অ্যারেঞ্জ সাম মিটিংস, রেগুলার মিটিংস, বাট they don't actually talk about sex education or
contraceptive knowledge, the more talks about like sexual violence or rape or these type of things. Thank you. Thank you, Tashfiya. Anka, please. Yeah, so thank you very much for both presentations. I have actually a question for Tashfiya. Tashfiya. Did I say it right? Yeah, you mentioned in the recommendation, you said a lot, oh, there should be more sexuality programs, blah, blah, blah. First, my question is, what did the young people think self was the solution to actually give a sort of counter force to parents thinking they become more active, sexually active when they are better informed? That's my first question. But the second one, and that intrigued me, you said something on self-esteem. Can you explain that a little bit? Please. Thank you for your questions. Can you explain your first question again, please? My first question, you mentioned that parents and teachers often think that when you inform young people better, they become more sexual active. Something I also said in the panel, that we see from statistics in the Netherlands and yearly annual reviews that that's not the case. Actually, the counter, people will have less sex when they become better informed, or young people. So in your case, you found that in your study. Did you ask the young people what they thought, how they should change that thinking about them? What did the young people themselves think that should happen? When I asked my respondents, I mean the unmarried adolescent girls, about what are you thinking about, do you think that you should get the sex education and contraceptive knowledge or not? All of them said yes. All of them said that it's really necessary, and they don't actually think like that. I mean, তারা মনে করে যে হ্যাঁ আমরা জানতে পারি, এটা অবশ্যই আমাদের জানার রাইট আছে, আমাদের অধিকার আছে জানার, এবং এর মানে তো এটা না যে আমরা হচ্ছে মানে সেক্স করব আর এখনই আমরা সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে জড়িয়ে যাব আমাদের বয়স হওয়ার আগে, কিন্তু উই ডিজার্ভ টু নো দ্য ইনফরমেশনস, and that's all. They were positive about it. And the second question, can you repeat it, please? You mentioned your last recommendation was increase of self-esteem. Yeah, of whom, by whom, and how? I think self-esteem is totally dependent on in an individual level, and because কারণ adolescent girl, যারা unmarried adolescent girl, তারা যেহেতু স্কুলে তারা এনরোলড আছে, স্কুলে তাদেরকে ক্লাসে কোনো একটা সাবজেক্ট এখানে অ্যাড করা উচিত, যেখানে হচ্ছে তাদেরকে বলা হতে পারে যে তোমাদের রাইট গুলো কি। দে শুড লেট নো দ্যাট দ্য সেক্সুয়াল এন্ড রিপ্রোডাক্টিভ হেলথ রাইটস। সো ইফ দে নো দিস, দে ক্যান থিঙ্ক অ্যাবাউট দ্য সলিউশন। তাদের নিজেদের সলিউশন তারা অ্যাড করতে পারবে, এবং তারা যখন এইসব ক্ষেত্রে তাদের আইডিয়াস অ্যাড করতে পারবে, তখনই তাদের একটা সেলফ এস্টিম গ্রো হবে যে হ্যাঁ আমি এখানে আমার আইডিয়াস দিতে পারছি, তার মানে এখানে আমারও একটা কথা বলার জায়গা আছে। তখন সে তার সেক্সুয়ালিটি কিংবা তাদের সেক্সুয়াল আইডেন্টিটি নিয়ে তারা সচেতন হবে, and that can increase their self esteem, I think. Thank you. তাশফিয়াকে অনেক ধন্যবাদ। আমি যদি বুঝে থাকি তাশফিয়ার উত্তর সেটা হচ্ছে যে ইনস্টিটিউশনাল লেভেল থেকে যদি সেক্স এডুকেশন পাওয়া যায় স্কুল বা ইনস্টিটিউট থেকে, তাহলে ইয়াং জেনারেশন তাদের আত্মবিশ্বাসের সাথে জিনিসগুলোকে ডিল করতে পারবে। ধন্যবাদ প্রশ্নের জন্য। আরো কোনো প্রশ্ন থাকলে আমি পরবর্তীতে নিব। আমি এখন চলে যাব একটু আমাদের প্যানেলিস্ট যারা আছেন তাদের থেকে একটু শুনে, তারপরে আমরা সেশনের সময়ের উপরে আরো দু একটা কোশ্চেন নেওয়ার চেষ্টা করব। আমি প্রথমেই বলবো সঞ্জিতা আপা, আপনার মতামত এবং আপনি কিভাবে দেখছেন দুইটা স্টাডিকে, সেটা যদি আমাদেরকে একটু বলেন। শুভ অপরাহ্ন। ধন্যবাদ মাসমা আপা। দুটো ভালো স্টাডির ফলাফল আমরা এখানে দেখলাম, এবং দুটোই আপনার বাংলাদেশের একটু প্রত্যন্ত অঞ্চলের যেসব কিশোর কিশোরীরা রয়েছেন তাদের প্রজনন স্বাস্থ্য বিষয়ক এবং সেক্সুয়াল হেলথ বিষয়ক গবেষণা।
তো এই গবেষণার ফলাফল বা কিভাবে হয়েছে এত বিস্তারিত আলোচনা আমি যেতে চাচ্ছি না, কিন্তু আলোচনা যখন শুনছিলাম তখন কয়েকটি বিষয় যেগুলো আমার মাথায় এসেছে সেগুলোকে একটু আমি আনতে চাই আলোচনায়। যেরকম প্রথম গবেষণায় সোর্স হিসাবে ছিল, উনি দেখিয়েছেন যে SRHR এর ইনফরমেশন সোর্স কি কি তার স্টাডি রেসপন্ডেন্টরা পাচ্ছেন। সেখানে আমরা দেখেছি উনি আইডেন্টিফাই করেছেন ফ্রেন্ডস অ্যান্ড পর্নোগ্রাফি, ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড রোমান্টিক মুভিজ, এবং আনফর্চুনেটলি নারীরা প্যারেন্টসের কাছ থেকে কিছু কিছু ইনফরমেশন পেলেও ছেলেদের ব্যাপারে প্যারেন্টসদের কাছ থেকে এই বিষয়ে কোনো তথ্য আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং এই আমার কাছে মনে হয় এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। এখানে আমরা একটা মানে ম্যাসকুলিনিটি ফেমিনিটি কনস্ট্রাকশনও দেখতে পাই, যে আমাদের দেশে ম্যাসকুলিনিটি কনস্ট্রাকশনটা এরকম যে ছেলেরা মাল্টিপল সেক্সুয়াল পার্টনার্স রেখে প্রাউড ফিল করছে, এরকম আমরা অ্যাডোলেসেন্ট হেলথের ক্ষেত্রে এটা একটা চ্যালেঞ্জ হিসাবে দেখতে পাই, কিন্তু মানে তার ম্যাসকুলিনিটির প্রাইড হিসাবে তারা দেখতে চায় এটাকে, কিন্তু সঠিক সোর্স অফ ইনফরমেশন যে রিলায়েবল সোর্সগুলো থেকে তারা পেতে পারে এই বিষয়গুলো নিয়ে, সেই জায়গাতে তারা কিন্তু আবার যথেষ্ট অ্যাশেমড অফ গেটিং প্রপার ইনফরমেশন। সে যে প্যারেন্টসের কাছ থেকে হতে পারে, শিক্ষকের কাছ থেকে হতে পারে, স্বাস্থ্য কেন্দ্র থেকে হতে পারে। সুতরাং এটাকে আমি একটা ডিলেমা বলবো, একটা প্যারাডক্স বলবো, যে যেটা ছেলেদের ক্ষেত্রে বেশ হয়ে থাকছে। আমার কাছে যা মনে হয় যে যখন আমরা SRHR নিয়ে কথা বলছি, যখন আমরা সেক্সুয়ালিটি এডুকেশন নিয়ে কথা বলছি, তখন আমাদের আরেকটু গভীরে গিয়ে এই ধরনের যে ডিলেমাগুলো রয়েছে সেগুলো নিয়ে ভাবতে হবে যে আমরা আসলে যা বলতে চাইছি সেটা কি আসলে আমাদের এখানে প্যারেন্টস ইনভলভ। আমরা আগের সেশনে দেখেছি স্কুল কারিকুলামের কথা এসছে, প্যারেন্টসদের কথা তো অবশ্যই এসেছে, সবার আগে আসবে, কিন্তু আমরা যে বলতে চাইছি সেটা আসলে প্যারেন্টস এবং স্কুল কারিকুলাম কেন নিতে পারছে না, কেন স্কুল কারিকুলামে থাকার পরও সেটা এত দীর্ঘদিন যাবত, এটা একটা পুরনো আলোচনা যে শিক্ষকরা পড়ান না, পাতা উল্টে যান, কেন এতদিন ধরে তারা পাতা উল্টে যাচ্ছেন বা বলছে তোমরা বাসায় পড়ে নিও। কোথায় প্যারেন্টসদের এই শাইনেসটা আসছে? নিজেরই তো সন্তান, কেন বলতে পারছে না যে তুমি কেন যে উনি যে গবেষণায় যে পারসেপশনটা দেখিয়েছেন যে প্যারেন্টস মনে করছে যে আমি যদি জেনে ফেলি তাহলে বোধহয় আমি প্রিম্যারিটাল সেক্সুয়ালি জড়িয়ে যাব, এটি কেন? আমার কাছে মনে হয় সে কোথাও একটা কালচারাল ল্যাগ রয়েছে সাংঘাতিক। যে ইনফরমেশনটা আমরা এনেছি সেই ইনফরমেশনটা তাদের পর্যন্ত পৌঁছাতে গিয়ে কোথাও একটা কালচারাল ল্যাগ রয়েছে, সেই জায়গাটা নিয়ে আমাদের একটা কাজ করবার প্রয়োজন রয়েছে। তৃতীয় এবং শেষ পয়েন্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমি এই সেশনে আমরা কথা বলছি রুরাল কমিউনিটি নিয়ে। প্রথম গবেষক মার্জিনাল শব্দটা উল্লেখ করেছেন। তো যখন আমরা মার্জিনাল গ্রুপের কথা বলছি, আমরা স্কুল, প্যারেন্টস, ফ্যামিলিজ এদের মাধ্যমে যখন SRHR ইনফরমেশন দিতে চাইছি, এর বাইরেও কিন্তু একটা বড় গ্রুপ রয়েছে যারা স্কুলের মাধ্যমেও পাচ্ছে না। যেরকম অনেক বাচ্চা, বিশেষ করে আমরা ক্রাইসিস পিরিয়ডে দেখি অনেক নারী এবং মানে কিশোর এবং কিশোরীদের স্কুল ড্রপ আউট হয় সাংঘাতিক রকম ভাবে, এবং তারা তো বেসিক এডুকেশন এবং সেক্সুয়ালিটি বা রিপ্রোডাক্টিভ হেলথ এডুকেশন থেকে তারা ভীষণ রকমের ডিপ্রাইভড হয়। চাইল্ড লেবার যারা রয়েছে, যারা ফ্যামিলির সাথে থাকে না, হয়তো দোকানে বিভিন্ন জায়গায়, আমাদের আরবান ঢাকায় প্রচুর শিশু এরকম ঘুরে বেড়ায়, তাদের আসলে বিষয়গুলো কি হবে। এবং যদিও আনম্যারিড অ্যাডোলেসেন্টস নিয়ে উনি গবেষণা করেছেন, কিন্তু আনম্যারিড অ্যাডোলেসেন্টস বোথ ছেলে এবং মেয়ে উভয়ই, তাদের নিয়ে নানা রকম পরিকল্পনা পলিসি হয়েছে, কিন্তু আসলে আমরা তাদেরকে কতটুকু রিচ করতে পারছি সেই হিসেবে আমি বলবো যে আসলে আনম্যারিড অ্যাডোলেসেন্টস এরাও খানিকটা মার্জিনালাইজড এই জায়গাগুলোতে। সো আমার মূল পয়েন্টস দুটো, এক ধরনের যে কালচারাল ল্যাগ এবং এই যে গ্যাপটা আমি মনে করছি সেই গ্যাপটা অ্যাড্রেস করবার জন্য আরো একটু গভীরভাবে ভাবা, আরেকটু অনুসন্ধানের প্রয়োজন রয়েছে, কোথায় আমরা পৌঁছাতে পারছি না সেটি দেখবার প্রয়োজন রয়েছে, এবং মার্জিনাল গ্রুপগুলো সবগুলো গ্রুপকে আমরা কিভাবে আইডেন্টিফাই করে তাদের কাছে পৌঁছতে পারি সেই জায়গাটা একটু দেখতে হবে। সকলকে ধন্যবাদ।
থ্যাংক ইউ সঞ্জিত আপা। সঞ্জিত আপার কথা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু উনি ইয়াং জেনারেশনের সাথে সরাসরি যুক্ত, যেহেতু উনি পড়ান, উনি আরো ভালোভাবে আমাদেরকে বলতে পেরেছেন এবং অভিজ্ঞতা থেকে বলেছেন বলে আমি মনে করি। আমি এখন চলে যাব খুবই সংক্ষেপে একটু ইনসাইট নিব বজলু ভাইয়ের কাছ থেকে। AHM বজলুর রহমান, আপনারা জানেন কমিউনিটি রেডিও নিয়ে অনেক দিন উনি কাজ করছেন, ওনার বিস্তর অভিজ্ঞতা ফিল্ড লেভেলে কাজ করে। বজলু ভাই, আপনার ইনসাইট একটু জানতে চাচ্ছি অ্যাক্সেস টু ইনফরমেশন ইন রুরাল সেটিংস নিয়ে। কাজ করছে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাকে আমন্ত্রণ করবার জন্য ধন্যবাদ। SRHR এখানে যারা এক্সপার্ট আছেন এবং অংশগ্রহণকারী আছেন সবাইকে ধন্যবাদ জানাই। এবং সপ্তম নলেজ ফেয়ার সাফল্যমণ্ডিত হোক। অষ্টম নলেজ ফেয়ারের অপেক্ষায় থাকবো এখানকার রিকমেন্ডেশন নিয়ে। এই হোক আমাদের আজকের ব্রত। আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ সরকারকে এবং এনজিওসকে, যারা এনজিও সেক্টরকে, কর্পোরেট সেক্টরকে, একাডেমিয়াকে, উন্নয়ন অংশীদার যারা অর্থায়ন করেন বাংলাদেশকে। কারণ তাদের অনেক অর্জন, তাদের অনেক প্রয়াস আজকে আমরা এখানে পৌঁছতে পেরেছি এবং SRHR-কে আমরা আজকে আলোচনার বিষয়বস্তু করতে পেরেছি। তাদের জন্য আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন যে আমরা বাংলাদেশে এখন যে বাংলাদেশে আমরা বসবাস করছি, আমরা অনেক সময় ভুলে যাই যে আমরা একটা ডিজিটাল সোসাইটিতে বসবাস করছি। আমরা ভুলে যাই আমরা ডিজিটাল ইকোনমিতে বসবাস করছি, ডিজিটাল ইকোনমি আমরা এনজয় করছি। আমরা ভুলে যাই ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার কিংবা ডিজিটাল অ্যাডাপ্টেশন এর একটা পরিক্রমার মধ্যে আমরা বসবাস করছি। মূলত আমরা একটা ডিজিটাল ইকোসিস্টেমের মধ্যে বসবাস করছি। চতুর্থ শিল্প বিপ্লবের সুফলগুলো কিন্তু আমরা ভোগ করা শুরু করেছি, যদিও তৃতীয় শিল্প বিপ্লবের সুফল এখনো শেষ হয় নাই, বাট চতুর্থ শিল্প বিপ্লবের বিষয়গুলো আমরা ভোগ করছি। আমি দুটো প্রেজেন্টেশন দেখেছি, ফাইন্ডিংস গুলো বুঝবার চেষ্টা করেছি এবং এগুলোকে গুরুত্ব দেবার চেষ্টা করেছি। সেখানে আমরা ভুলে যাই, যখন আমরা ইনফরমেশনের কথা বলি, কিসের ইনফরমেশন, কার ইনফরমেশন, কি ইনফরমেশন দিচ্ছি এই যুগে এসে। আমি যা ইনফরমেশন দিচ্ছি, আমার থেকে যাদেরকে আমি ইনফরমেশন দিচ্ছি তারা আমার থেকে বেশি অ্যাডভান্স। এই যে একটা অবস্থার মধ্যে কারা আমাদেরকে তৈরি করলো? আমরা কি এই দেশ থেকে গুটি বসন্ত উৎখাত করি নাই? আমরা কি এই দেশ থেকে ম্যালেরিয়া উৎখাত করি নাই? আমরা কি এই দেশ থেকে কলেরা উৎখাত করি নাই? আমরা কি এই দেশে ইপিআই চালু করি নাই, 100% ইপিআই? আমরা কি কোভিড-19 জয় করি নাই? তাহলে সেখানে যে কমিউনিকেশন মডেলগুলি ছিল, সেই কমিউনিকেশন মডেলগুলো খান খান হয়ে ভেঙে গেছে। আমরা যে ইনফরমেশন মডেল বলছি, কমিউনিকেশন মডেল বলছি, আমার অভিজ্ঞতা অনুযায়ী আমরা এগুলো, এই কমিউনিকেশন মডেলগুলো এখন আর কাজ করছে না। কিন্তু আমরা অবিরতভাবে এই ভাঙ্গা কমিউনিকেশন মডেল দিয়েই কিন্তু বার্তা পৌঁছানোর চেষ্টা করছি আমাদের উদ্দিষ্ট জনগোষ্ঠীর কাছে। এখানে নিউ অ্যাক্টররা চলে এসছে, নিউ টেকনোলজি চলে এসছে, নিউ স্ট্র্যাটেজির আমাদের দরকার। আমরা কি ডিজিটাল ইকোসিস্টেম অনুযায়ী আমাদের বার্তার চ্যানেলগুলো কি আমরা চয়েস করতে পেরেছি? এগুলো কতগুলো প্রশ্ন আমার মনে মাঝে মাঝে উদয় হয় এবং নিজেকে খুব অপরাধী মনে হয়। তাহলে কমিউনিকেশন মডেল যদি কাজ না করে থাকে, তাহলে আসুন আমরা নতুন কমিউনিকেশন মডেল তৈরি করি। SRHR এর ক্ষেত্রে কি মডেল হবে এটা নিয়ে আমরা আলোচনা করে ঠিক করি। আমরা কি অ্যানাদার টাইপ অফ কমিউনিকেশন মডেল তৈরি করব, অ্যানাদার টাইপ অফ SRHR কে এনশিওর করবার জন্য? আমরা রুরালের জন্য যে বার্তা তৈরি করি, আরবানের জন্য কি সেই বার্তা তৈরি করব? হিল ট্যাক্স কোথায়? এখানে তিনটা সেক্টর, আরবান, রুরাল। একটু পরে জেন ভাই এখানে আছে, আরবান সেক্টর নিয়ে আসবেন আমাদের এক্সপার্ট লোক। রুরাল নিয়ে আমরা এখন কথা বলছি। হোয়ার ইজ হিল ট্যাক্স? তাদেরকে কি চ্যানেল ব্যবহার করছি তাদেরকে বার্তা দেওয়ার জন্য? সমতল ভূমির আদিবাসীদের জন্য, আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আমরা কি বার্তা তৈরি করছি, কি চ্যানেল দিচ্ছি? অর্থাৎ এখানে জ্বরের প্যারাসিটামল খাচ্ছি, কিন্তু জ্বরটা কেন হচ্ছে সেটা ডায়াগনস্টিক করতে পারছি না।
তাহলে জ্বর কেন আসতেছে? জ্বর আসতেছে ইনফরমেশন লিটারেসির জন্য। ইনফরমেশন লিটারেসি নাই। হোয়াট ইজ ইনফরমেশন লিটারেসি? এখানে আমি যাকে ইনফরমেশন দিচ্ছি তার একটা অ্যাবিলিটি থাকতে হবে টু ফাইন্ড, ইভালুয়েট, অর্গানাইজ, ইউজ অ্যান্ড কমিউনিকেশন ইনফরমেশন। সেই লিটারেসিটা কোথায়? এখনো তো বগুড়ায় চাঁদে আমাদের মাওলানা সাহেবকে দেখা যায়। কারা সেই মাওলানা সাহেবকে দেখতে গেছিলেন? কোথাকার নিরীক্ষণ লোকেরা গিয়েছিলেন? আপনাদের কাছে প্রশ্ন করতে চাই। সেখানে কি শিক্ষিত লোকেরা যান নাই? চাঁদে তাকে দেখেন নাই? আমি এখানে বলতে চাই, সত্যই তাহলে চাঁদে তাকে দেখা গেছে। কিসের বার্তা দিচ্ছি? আসুন আমরা নিজেদেরকে আবার রিভিউ করি। এই যেহেতু সময় কম, আবার নিজেদেরকে রিভিউ করি এবং নতুন এক মডেল, কমিউনিকেশন মডেলের দিকে চলে যাই। আমি 3টা চ্যালেঞ্জ বলতে চাচ্ছি। একটা চ্যালেঞ্জ হলো আমাদের চ্যালেঞ্জ ইজ পজিটিভ। চ্যালেঞ্জ সবসময় নেগেটিভ হয় না, চ্যালেঞ্জ পজিটিভও হয়। পজিটিভ চ্যালেঞ্জ হলো আমাদের হাই লেভেল পলিটিক্যাল কমিটমেন্ট আছে আমাদের এজেন্ডার প্রতি। SRHR আমি হাই লেভেল পলিটিক্যাল কমিটমেন্ট দেখতে পাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী থেকে, মন্ত্রণালয় থেকে শুরু করে, IEM থেকে শুরু করে আমি এখানে হাই লেভেল কমিটমেন্ট দেখতে পাচ্ছি। কিন্তু সেই কমিটমেন্টের আমি কাজের ক্ষেত্রে গিয়ে প্রতিফলনে একটু ঘাটতি দেখতে পাচ্ছি। যেহেতু এখানে সরকার কাজ করছে, NGO কাজ করছে এবং এখানে কর্পোরেট সেক্টর কাজ করছে, এখানে উন্নয়ন সহযোগী, কোথায় যেন মডেলে একটু ঘাটতি আছে, ত্রুটি আছে। আমরা ওই আগের মতো জ্বরের প্যারাসিটামল খাচ্ছি না। প্যারাসিটামল স্টপ করতে হবে খাওয়া। ডায়াগনস্টিক করে ওই যে ব্লাড গ্রুপের, এটাকে বলে ব্লাড গ্রুপ অ্যানালাইসিস করে সেটা দেখতে হবে। আমি চলে যাচ্ছি অপরচুনিটিতে। আমাদের, আমি শেষ করছি 1 মিনিটেই। ইউনিভার্সাল হেলথ কভারেজ আমাদের জন্য অপরচুনিটি। SRHR আমরা সেখানে আমরা আশা করি এই চ্যালেঞ্জকে মোকাবিলা করতে পারবো। সেখানে ইউনিভার্সাল হেলথ কভারেজের মাধ্যমে আমাদের একটা প্রাইমারি হেলথ কেয়ারের ব্যাপার আছে, সেখানে আমরা এটাকে অ্যাড্রেস করতে পারি দ্রুত। আমরা দ্রুত হেলথ ডাটা প্রাইভেসি, বাংলাদেশে এটা নাই। ডাক্তার একটা প্রেসক্রিপশন দেয়, সেখানে হোম রেখেয়ার রিপ্রেজেন্টেটিভরা পড়ে আপনার হেলথ ইনফরমেশনের জন্য। স্টপ ইট। হেলথ ইনফরমেশনের প্রাইভেসিটা কোথায়? আমার ইনফরমেশন নিয়ে আপনি সিনেমিনি করতেছেন, আবার এখানে এটা হবে না। আমি শেষ করতেছি একটা বিষয় নিয়ে। দেখেন, ডিজিটাল যুগে ডিজিটাল সমস্যাকে ডিজিটালি মোকাবিলা করতে হবে। ডিজিটাল যুগে সমস্যা আপনি অ্যানালগ মাইন্ড দিয়ে মোকাবিলা করলে হবে না। আজকের সমস্যা গতকালের নলেজ দিয়ে মোকাবিলা করলে হবে না। আজকের সমস্যা আজকের বুদ্ধি দিয়ে মোকাবিলা করতে হবে, হ্যাকমত দিয়ে মোকাবিলা করতে হবে। সে হ্যাকমত কি? কোলাবোরেটিভ, ডেটা ড্রিভেন, কাস্টমার সেন্ট্রিক, এবং সেই হ্যাকমতটা হতে হবে ইনোভেটিভ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ ঘোষণা করেছেন 2041। এই যে ইলেকশন ম্যানিফেস্টো আসতেছে 2023-এর, স্মার্ট বাংলাদেশে আমরা কি দেখতে পাচ্ছি? 4টা পিলার। একটা পিলার হলো স্মার্ট সিটিজেন, শেষ করছি। আরেকটা হলো স্মার্ট ইকোনমি, আরেকটা হলো স্মার্ট গভর্নমেন্ট, এবং আরেকটা হলো স্মার্ট সোসাইটি। SRHR কে আমরা স্মার্ট বাংলাদেশের পিলারে যদি সেট করতে পারি, তাহলে আসুন বি স্মার্ট, মুভ ফাস্টার, বি শিওর, গো ফার্দার, বি শিওর, অ্যাক্ট স্মার্টার, নট এ হাবুলুতু। হাবুলুতু স্মার্ট দিয়ে কাজ হবে না। SRHR কে যদি মোকাবিলা করতে হয়, স্মার্টনেস দিয়ে মোকাবিলা করতে হবে। ধন্যবাদ আপনাকে সবাইকে। ধন্যবাদ বজলু ভাইকে। আপনারা শুনতে পাচ্ছেন তো আমাকে? অনেক ধন্যবাদ বজলু ভাই। আমি আরেকটা প্রশ্ন, একজন হাত তুলেছিলেন, এই প্রশ্নটা নিয়ে আমি আমাদের পরবর্তী আলোচকের কাছে চলে যাব। খুব সংক্ষেপে বলতে হবে, আমরা সময় পেরিয়ে যাচ্ছে। আমি আগে পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রয়েল। আমি কাজ করি জিপ প্রজেক্ট ম্যানেজার। কাজ হচ্ছে ট্রান্সজেন্ডারদের ওয়ার্কপ্লেস ইনক্লুশনের জন্য। আমার প্রশ্ন হচ্ছে সকাল থেকে আলোচনাগুলো শুনছিলাম, আমরা সবসময় যেটা করি, দ্বিবিভাজন নীতি পছন্দ করি। নারী না হয় পুরুষ, মেয়ে না হয় ছেলে। এই আলোচনার মধ্য দিয়ে SRHR ইনফরমেশন বা উইথ অল এটা হবে না। হ্যাঁ, আমাদের আলোচনায় অন্য ডাইভার্সিটি গুলোকে আনতে হবে। আমার যারা দুটো প্রেজেন্টেশন দিয়েছেন তাদের কাছে দুটো আমার প্রশ্ন। একটি হচ্ছে, আপনাদের সার্ভের সময় কি অপশন ছিল সেখানে জেন্ডার ডাইভার্সিটিকে মিট করার জন্য? কারণ জেন্ডার ডাইভার্সিটি SRHR ইনফরমেশন সম্পূর্ণ আলাদা।
যে মানুষটি উপরের শরীরে ছেলে শিশুর মতো জন্মেছে বাট ভিতরে জরায়ু আছে, তার ট্রিটমেন্টই আলাদা, তার জন্য SRHR ট্রিটমেন্ট ধন্যবাদ। আলাদা। আপনি বলতে চেয়েছেন ওনাদের রিসার্চের কোশ্চেনে জেন্ডার ডাইভার্সিটির অপশন ছিল কিনা? রাইট, এটা খুব আমি ইম্পর্টেন্ট। চলে যাচ্ছি আমাদের প্রেজেন্টারদের কাছে। আপনারা এক কথায় বলবেন আসলে ছিল কিনা। যেহেতু আমার গবেষণাটা সেক্স এডুকেশন অ্যান্ড কন্ট্রাসেপটিভ নলেজ নিয়ে ছিল এবং আমার রিসার্চ পপুলেশন যারা ছিল তারা একদম স্পেসিফিক্যালি আনমেরিড অ্যাডোলেসেন্ট গার্লস ছিল। সো এক্ষেত্রে হচ্ছে ডিভাইডেশন বা জেন্ডার ডাইভার্সিটি এটা আমি দেখার চেষ্টা করিনি। সেখানে যদি সেক্সুয়ালিটি থাকতো, যৌনতা নিয়ে যদি আমি কথা বলতাম, হয়তো এটা নিয়ে কথা বলা যেত। থ্যাংক ইউ। জি, আমার ক্ষেত্রেও সেই ব্যাপারটি ছিল, কারণ আমরা দুটা গ্রুপকে নিয়ে কাজ করতে হয়েছিল, আমাদের মেলদের নিয়েও কাজ করতে হয়েছিল, ফিমেলদের নিয়েও কাজ করতে হয়েছিল। সুতরাং আমরা জেন্ডার ডাইভার্সিটি রেখেছিলাম যখন আমরা স্যাম্পল সাইজটা ডিস্ট্রিবিউশন করি। অনেক ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তরে আমি বলতে চাই আমাদের পরবর্তী কোনো নতুন রিসার্চের বেলায় আমরা আমাদের স্যাম্পলের ইনক্লুশনে সেটা রাখতে পারি এবং সে ব্যাপারে যদি রিসার্চ টপিকটা সেটার সাথে অ্যালাইন্ড হয় ডেফিনেটলি আমরা সেটা রাখবো। ধন্যবাদ। আমি চলে যাচ্ছি আমাদের শেষ সঞ্চালক, আমি নূর ভাই, সবার পরিচিত মুখ, নূর ভাইয়ের কাছ থেকে শুনবো। অনেক দিনের অভিজ্ঞতাতে নূর ভাই আরবানে যেমন কাজ করেছেন, রুরালেও কাজ করেছেন। নূর ভাইয়ের কাছ থেকে শুনে আমরা আমাদের চেয়ারের কাছ থেকে আজকের সেশনের সামারি নিব। ধন্যবাদ। ধন্যবাদ মাসুমা বিল্লাহ। আমি সংক্ষিপ্ত সময় নিয়ে এবং মাসুমা বিল্লাহ চালাকি করে আমাকে সবার শেষে দিয়েছে। যাই হোক, আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই দুই রিসার্চারকে, ইয়াং রিসার্চার জুবায়ের এবং তাসমিয়া, যে তারা সাহস করে এ ধরনের একটা বিষয় নিয়ে আলোচনা গবেষণা করার জন্য উদ্যোগী হয়েছে। সেই সাথে ধন্যবাদ অবশ্যই প্রাপ্য সেরাক বাংলাদেশকে এদেরকে একটা ফেলোশিপ দেওয়ার জন্য। আমি ডক্টর মনিরের আগের থিমেটিক সেশনে একটা কথা বলেছিলেন, সেইখানে থেকে শুরু করতে চাই যে SRHR ইস্যুটা এমনই ইস্যু যেটা নাকি রাতারাতি বদলে দেওয়া যাবে এরকম কিন্তু ভাবার ঠিক নয়। 40 বছর আগে, আপনারা অনেক একটু সংক্ষিপ্ত হয়ে যাবেন, আমি যখন মাস্টার্স থিসিস করার জন্য টাইটেল নিলাম যে ডেভেলপমেন্ট অফ সেক্স এডুকেশন প্রোগ্রাম, তখন আমার অ্যাডভাইজার উনি বললেন সেক্স এডুকেশন নো নো নো, তুমি বরঞ্চ পপুলেশন এডুকেশন টাইটেলটা দাও। সো দ্যাটস দ্য স্টার্ট ইনফ্যাক্ট। এবং আমি টাইটেলে পপুলেশন এডুকেশন রাখলেও ভিতরে কিন্তু কন্টেন্টে আমার সেক্স এডুকেশন ছিল। সো এই যে 40 বছরের পদচারণায় বোঝা গেল যে আমাদের ছেলে মেয়েরা এগিয়েছে, এটা একটা পজিটিভ চেঞ্জ আমি বলবো। এখানে আলোচনা করার জন্য ডক্টর সঞ্জিদা যে কথাগুলো বলেছেন, ডক্টর বেলাল বা ডক্টর ইমতিয়াজ এই রিসার্চ মেথোডোলজি বা এই বিষয়টা কিভাবে হয়েছে